অধ্যায় দি অ্যাকাউন্টিং প্রসেসের ৮ নম্বর ক্লাসে টেবুলার অ্যানালাইসিসের এই ম্যাথের সমাধানটা বোঝানো হবে। আগের ক্লাস মনোযোগ দিয়ে দেখে তারপরে তোমরা এই ক্লাসটা দেখো। রিকোয়ার্ড হচ্ছে শো দি ইফেক্টস অফ দি অ্যাবভ ট্রানজ্যাকশন অন দি অ্যাকাউন্টিং ইকুয়েশন। হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব দেখাও। ২ নম্বরে প্রুভ দি অ্যাকাউন্টিং ইকুয়েশন, হিসাব সমীকরণ প্রমাণ করো। সকল লেনদেন যদি আমরা পড়ে নেই তখন এক সময় দেখা যাবে এটার মধ্যে মার্চেন্ডাইজ আছে, অর্থাৎ মজুত পণ্য আছে। আবার বলা হয়েছে যে প্রফিট 20% অন সেল, প্রফিট বিক্রয়ের 20% হয়। তো মার্চেন্ডাইজ আছে, প্রফিট বিক্রয়ের 20% হয়, এরকম যদি উল্লেখ থাকে তখন পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে ঠিক আগের ক্লাসের মতোই আমাদের এই ম্যাথের সমাধান করতে হবে। সকল লেনদেনের জাবেদা দাখিলা চিন্তা করলে এখানে তুমি 4টা সম্পদ পাবে: ক্যাশ, ইনভেন্টরি, অ্যাকাউন্ট রিসিভেবল, প্রিপেইড, রেন্ট। 2টা দায় পাবে, অ্যাকাউন্ট পেবল, নোট পেবল, আর তো ক্যাপিটাল আছে। তো এই জন্য টেবিলটা আমি অঙ্কন করে নিলাম। ডেট এসেটসে ক্যাশ, ইনভেন্টরি, অ্যাকাউন্ট রিসিভেবল, প্রিপেইড, রেন্ট। অ্যাকাউন্টস পেবল, নোটস পেবল, ক্যাপিটাল এখানে লেখা হলো। এই জায়গায় আবার আমি তারিখ আর ব্যালেন্সও লিখে নিয়েছি। এখন সরাসরি মান বসাবো। The owner Ramu sold his personal investment for টাকা 2,50,000 and brought in his capital টাকা 2 লক্ষ। তা রামু 2,50,000 টাকা ব্যক্তিগত বিনিয়োগ বিক্রি করেছেন আর 2 লক্ষ টাকা মূলধন হিসাবে এনেছেন। তো ব্যক্তিগত বিনিয়োগ যত টাকায় বিক্রি করেন এটা দেখার আমাদের প্রয়োজন নাই, দেখতে হবে কত টাকা ব্যবসায়ের মধ্যে এনেছেন। 2 লক্ষ টাকা ব্যবসায়ী এনেছেন, তাহলে ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। আশা করছি যারা আগের ক্লাস দেখেছেন তারা জানো কিভাবে কি করতে হবে, তো এই জন্য আমি আর বিস্তারিত ব্যাখ্যা এখানে করতেছি না। ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। ক্যাশের করে 2 লক্ষ, ক্যাপিটালের করে 2 লক্ষ। এই ক্যাপিটাল এটা মূলত ওনার সিকিউরিটি। এখানে মূলধন এবং আয় প্লাসের করে ব্যয় এবং উত্তোলন, আর এখানে মাইনাসের করে বসাতে হয়। সম্পদও বেড়েছে মূলধন আনার কারণে, আর এটা তো এমনিতেই প্লাসের হয়। ব্যালেন্স 2 লক্ষ নামিয়ে নাও। তো 2 লক্ষ করে ব্যালেন্স এখানে নামিয়ে নেওয়া হলো। পেইড হাউস রেন্ট ফর 2 মান্থ টাকা 20,000। 2 মাসের ভাড়া পরিশোধ 20,000 টাকা। এখন 2 মাসের ভাড়া যদি পরিশোধ করা হয় তাহলে অগ্রিম ভাড়া পরিশোধ করা হয়েছে, নগদ চলে গেছে, ক্যাশ হবে ক্রেডিট। অগ্রিম ভাড়ার ইংরেজি প্রিপেইড রেন্ট, প্রিপেইড রেন্ট হবে ডেবিট, টাকার পরিমাণ 20,000। এই জন্য প্রিপেইড রেন্ট এটা চাইলে তুমি এখানেও লিখতে পারতে, অসুবিধা নাই, পরেও লিখতে পারো, সমস্যা নাই। তো 5 তারিখে ক্যাশের গড়ে আর প্রিপেইড রেন্টের গড়ে, প্রিপেইড রেন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট। অগ্রিম ভাড়া সম্পদ এটা বেড়েছে, আর 2 মাসের ভাড়া অগ্রিম দেওয়ার কারণে নগদ হ্রাস পেয়েছে, এই জন্য এটা ব্র্যাকেট। তো এখানে হবে, বাকি থাকবে 1,80,000। এখানে 20,000 নামিয়ে নাও, এখানে আগের 2 লক্ষ নামিয়ে নাও। পারচেজ মার্চেন্ডাইজ ফ্রম ক্যাশ টাকা 65,000, মজুত পণ্য ক্রয় 65,000 টাকায়। তখন ইনভেন্টরি ডেবিট আর ক্যাশ হয় ক্রেডিট, কারণ এটা পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। ইনভেন্টরি ডেবিট, ক্যাশ ক্রেডিট। তো ইনভেন্টরির গড়ে 65,000 লিখো, এই যে ইনভেন্টরি গড়। ইনভেন্টরি গড়ে 65,000, ক্যাশের গড়ে 65,000। ইনভেন্টরি ক্রয় করতে গিয়ে নগদ চলে গেছে, এই জন্য এটা ব্র্যাকেটার মজুত পণ্য বাড়ছে, মানে সম্পদ বাড়ছে। 1,80,000 থেকে 65,000 বিক করলে এখানে ব্যালেন্স হবে 1,15,000 টাকা। এটা 65,000 টাকা, 20,000 টাকা, এখানে 2 লক্ষ টাকা। পারচেজ মার্চেন্ডাইজ ফ্রম নিনা টাকা 75,000, নিনার কাছ থেকে মজুত পণ্য ক্রয় 75,000 টাকা। তাহলে ইনভেন্টরি তো অবশ্যই ডেবিট, নগদে ক্রয় করলে এখানে নগদান ডেবিট হতো। নাম যেহেতু আছে তার মানে বাকিতে পাওনাদারের সৃষ্টি হয়েছে, অ্যাকাউন্টস পেবল হবে এখানে ক্রেডিট। এটা আমরা অ্যাকাউন্টস পেবলের করে এবং এই ইনভেন্টরি করে লিখব। 10 তারিখে 75,000 টাকার ইনভেন্টরি ক্রয় করা হয়েছে, ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্ট পেবল ক্রেডিট। ব্যালেন্সে হবে এখানে 1,15,000। 65 আর 75 যোগ করলে 1,40,000।
20,000, 75,000, 2 লক্ষ। বড়োর টাকা 90,000 ফ্রম ব্যাংক অ্যান্ড সাইন্ড এ নোট। 90,000 টাকা ব্যাংক থেকে ঋণ করা হয়েছে এবং নোট পেবলে সাইন করা হয়েছে। তো ঋণ করা হলে ব্যবসায়ের মধ্যে নগদ এসেছে, ক্যাশ ডেবিট, নোট পেবল ক্রেডিট, এটা যাবে তা তোমরা জানো। এটাই নোট পেবলের ঘরে আর এই ক্যাশের ঘরে বসবে। তারিখ হচ্ছে 15 তারিখ। 90,000 ডেবিট আর নোট পেবল ক্রেডিট। 1,15,000 আর 90, এখানে কিন্তু 90,000 নগদ বেড়েছে, দায়ও বেড়েছে। 1,15,000 আর 90,000 যোগ করলে হবে 2,05,000 ব্যালেন্স। আগের 1,40,000 এটা নেমে যাবে, 2,75,000, 90,000, 2 লক্ষ। রিসিভ অ্যাডভার্টাইজিং বিল ফর টাকা 10,000। তো অ্যাডভার্টাইজিং বিল, বিজ্ঞাপনের বিল 10,000 টাকা প্রাপ্তি, অর্থাৎ ব্যয়ের টাকা। বিল পেয়েছি মানে এই ব্যয়টা বকেয়া, তো ব্যয় করতে হয় ডেবিট। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট, আর পাওনাদার পাবে অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স এটা ব্যয়ের মধ্যে পড়ে, তাহলে ক্যাপিটাল এখানে টাকাটা মাইনাস, আর অ্যাকাউন্টস পেবলের করে দায় বেড়েছে, টাকাটা এখানে প্লাস। প্রথমে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট, এটা ব্যয় হওয়ার কারণে টাকা মাইনাস, আর পাওনাদার বেড়েছে অ্যাকাউন্টস পেবল ক্রেডিট, টাকাটা প্লাসের। ব্যালেন্সে আমরা 2,05,000 টাকা নামাবো। এক লক্ষ 40,000, 2 লক্ষ 75,000 আর 10,000 যোগ করলে 85,000, 90,000। 2 লক্ষ থেকে 10,000 বিক করলে এটা 1,90,000 টাকা হয়। সোল মার্চেন্ডাইজ ফর ক্যাশ টাকা 75,000, মজুদ পণ্য বিক্রয় নগদ 75,000 টাকায়। এখন এই মজুদ পণ্য বিক্রয়ের বেলায় একটু কাজ করতে হয়। শেষে আছে প্রফিট হয় বিক্রয়ের 20%, প্রফিট 20% অন সেল, মানে বিক্রয়ের উপরেই 20% প্রফিট হয়ে থাকে। এখন এখানে মজুদ পণ্য বিক্রয় 75,000 টাকা। যদি আমি 60,000 টাকার মজুদ পণ্য 80,000 টাকায় বিক্রয় করি, তখন এখানে আমার লাভ হচ্ছে 20,000 টাকা, তাই তো? এখন এটা হচ্ছে মজুদ পণ্যের ব্যয়, এটা হচ্ছে আয়। তোমরা দেখো মজুদ পণ্য এবং এই মুনাফা দুইটা যোগ করলেই কিন্তু বিক্রয়ের টাকার পরিমাণের সমান হয়, কারণ এই মজুদ পণ্যের ব্যয় আর মুনাফা যোগ করেই তো বিক্রয় করতে হয় 80,000 টাকা। এখন এই 80,000 টাকার 20% হলো প্রফিট। 80%, এটা 80,000 ধরো, এটা 100% টাকা। যেমন আমি এভাবে বুঝাই তোমাদের, 1 লক্ষ টাকায় আমি বিক্রি করলাম 100 টাকায় বিক্রি করলাম একটা পণ্য, এখানে আমার মজুদ পণ্যের ব্যয় 80 টাকা। এখন আমি 100 টাকায় যে বিক্রি করেছি, কত টাকা মুনাফা যোগ করেছি? 20 টাকা, তবেই না 100 টাকা হলো। তাহলে ওই 100 টাকার 20% হচ্ছে মুনাফা, অতএব 80% হচ্ছে মজুদ পণ্যের ব্যয়। ক্লিয়ার? তাহলে বিক্রয় মূল্য যত 100 টাকা, ওইটার আলাদা করে দেখবো আমি 20% কত হয়, সেটাই মুনাফা, আর 80% আমি মজুদ পণ্যের ব্যয়ের মধ্যে রাখবো। এখানে তো 75,000 টাকা হচ্ছে টোটাল বিক্রয় মূল্য, এই 75,000-এর 20% কত, সেটাই মুনাফা। 75,000-এর 20% 15,000 টাকা, সেটাই মুনাফা। তো 75 থেকে মুনাফা যদি 15,000 বিক করি, তাহলে কত থাকবে? 60,000 থাকবে, সেটাই মজুদ পণ্যের ব্যয়। ঠিক যেরকম এখানে আমি 100 থেকে 20 টাকা মুনাফা বিক করবো, 80 টাকা থাকবে, সেটাই মজুদ পণ্যের ব্যয়। তো ওই 75,000 থেকে আয় যদি আমি বিক করি 15,000, সেটাই মজুদ পণ্যের ব্যয়। তো নগদ পেয়েছি, নগদের ঘরে ইনভেন্টরির ঘরে এই টাকাটা বসবে, আর এই আয়ের ঘরে ক্যাপিটাল এখানে বসবে। তো কীভাবে দেখো, ইনভেন্টরির ঘরে 19 তারিখে প্রথমে নগদ পেয়েছি 75,000, এটা বসালাম। 75,000-এর 80% হচ্ছে ইনভেন্টরি, 80% 60,000 টাকা, এটা এখানে বসালাম। 75,000-এ বিক্রি, 60,000 টাকার পণ্য 75,000-এ বিক্রি, তাহলে 15,000 লাভ। এই আয়ের টাকাটা তোমরা এখানে বসাও, শেষ। ঠিক আগের মতো
এটা আগের ক্লাসে আমি বুঝিয়ে দিয়েছি। আর মজুত পণ্য যেহেতু বিক্রি করা হয়েছে তার মানে এটা কমে গেছে, ব্রেকেট দিয়ে দাও। আর এখানে নগদ বেড়েছে, 2,05,75,000 যোগ করলে এই জায়গায় হবে 2,80,000 টাকা। 1,40,000 থেকে 60,000 বিক করলে এখানে 80,000, এই জায়গায় 2,85,000, 90,000, এই দুইটা যোগ করলে হবে এখানে 1,90,000 আর 15, 2,05,000। সোল মার্চেন্ডাইজ টু কলি টাকা 1 লক্ষ, কলির কাছে পণ্য বিক্রয় 1 লক্ষ টাকা, তার মানে এটা বাকিতে বিক্রয় করলে দেনাদারের সৃষ্টি হবে। এই 1 লক্ষের 20% হবে প্রফিট, 80%, 80,000 টাকা হবে মজুত পণ্যের ব্যয়। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট হয়ে এটার জার্নাল, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবলের করে এটা আমরা বসাবো, আর ইনভেন্টরি করে আর আয়ের করে কীভাবে দেখো। প্রথমে 21 তারিখ 1 লক্ষ টাকার বিক্রি, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 1 লক্ষ টাকা বেড়েছে, তো 1 লক্ষের 80% মজুত পণ্য 80,000 টাকা, এটা কিন্তু চলে গেছে। 1 লক্ষ থেকে 80,000 বিক করলে আয় হচ্ছে এখানে 20,000, 20,000 এখানে অ্যাড করে দিব, তখন ব্যালেন্সে নেমে যাবে 2,80,000। মজুত পণ্য এখানে 0 হয়ে যাবে, এখানে 1 লক্ষ, এখানে 2 লক্ষ, এটা 20,000 হয়ে আসবে। দুঃখিত, এই টাকাটা কিন্তু 20,000 হবে, ঠিক আছে, আমি 2 লক্ষ লিখে ফেলেছিলাম। তো 20,000, তারপর এখানে 85,000, এখানে 90,000, 2,05,000 আর এই যে 20,000, তো যোগ করলে হবে 2,25,000। ক্লিয়ার এটা? রিটার্ন মার্চেন্ডাইজ সোল্ড অন জুন 21 টাকা 5,000, তো রিটার্ন মার্চেন্ডাইজ পণ্য ফেরত যেটা জুনের 21 তারিখে বিক্রি করা হয়েছিল 5,000 টাকার, তো 21 তারিখে বিক্রি করা হয়েছিল 1 লক্ষ টাকার পণ্য কলির কাছ থেকে। এখন এই পণ্যটা ফেরত পেয়েছি, তার মানে বিক্রয় ফেরত। তো বিক্রয় ফেরত যেটা, এই ক্ষেত্রে আমরা মজুত পণ্য পেয়েছি, তো মজুত পণ্য টোটাল পেয়েছি 5,000 টাকার, তো 5,000-এর মধ্যে তো আয়ের টাকাও আছে, এই 1 লক্ষ টাকার মধ্যে 20% আছে আয়ের টাকা, ঠিক একই রকমভাবে এই 5,000 টাকার মধ্যে 20% আছে আয়ের টাকা। তাহলে মজুত পণ্য, যেহেতু আমরা পণ্য ফেরত পেয়ে গেছি বিক্রয় করার পরে, এই 5,000-এর 20% হচ্ছে 1,000, 1,000 টাকা এখানে মুনাফা আছে, 4,000 মজুত পণ্যের আছে। এখন এটা তো বাদ দিতে হবে, দেনাদারের কাছে বিক্রি করা হয়েছিল 1 লক্ষ টাকার, দেনাদার 5,000 টাকা দিয়ে দিচ্ছে, এটা কীভাবে করি দেখো। 24 তারিখ ইনভেন্টরি করে, মজুত পণ্যের করে আর ক্যাপিটালের করে বসাচ্ছে। তো 24 তারিখে দেনাদারের কাছে বিক্রি করেছিলাম 1 লক্ষ টাকার, দেনাদার 5,000 টাকার দিয়ে দিচ্ছে, মানে দেনাদার হ্রাস পেয়েছে। 5,000 টাকার মধ্যে 20% মুনাফা 1,000 টাকা এখানে বিক করতে হবে, কারণ এই মুনাফাটা এখানে অ্যাড আছে, পণ্য ফেরত পেয়ে গেছি, মুনাফা বাদ দিতে হবে। সব মিলিয়ে 5,000-এর 80% 4,000 টাকা মজুত পণ্য আমরা ফেরত পেয়ে গেছি, সেটা মজুত পণ্যের করে অ্যাড করতে হবে। ব্যাখ্যাটা বুঝতে পারছো? 2,80,000 এখানে এই ব্যালেন্সটা নেমে যাবে, এখানে হবে নতুন করে 4,000। 1 লক্ষ থেকে 5,000 বিক করলে এখানে হবে 95,000, এখানে 20,000, 85,000, 90,000, 2,25,000 থেকে 1,000 বিক করলে এখানে হবে 2,24,000। ক্লিয়ার এতটুকু? পেমেন্ট রিসিপ্ট অন অ্যাকাউন্ট টাকা 40,000, পেমেন্ট রিসিপ্ট মানে তো নগদ প্রাপ্তি, অর্থাৎ বাকিতে লেনদেনে নগদ প্রাপ্তি 40,000, মানে নগদ পেয়েছি, দেনাদার দিয়েছে। ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, তো 30 তারিখ ক্যাশের করে 40,000, আর এই অ্যাকাউন্ট রিসিভেবলের করে 40,000, দেনাদার দিয়েছে মানে সম্পদ হ্রাস পেয়েছে। এখানে হবে 2,80,000 এবং 40,000, 2,80,000 আর 40,000 যোগ করলে 3,20,000, আগের 4,000, 95 থেকে 40 বিক করলে 55,000, 20,000, 85,000, 90,000, 2,24,000। সবগুলো লেনদেনের কাজ শেষ। তবে এই যে 5 তারিখে বলা হয়েছিল 2 মাসের ভাড়া পরিশোধ করা হয়েছে 20,000,
ভাড়াটা কিন্তু অগ্রিম দেওয়া হয়েছে 5 তারিখ, বর্তমানে যেহেতু 30 তারিখ, তাহলে এই মাস শেষ, 1 মাসের ভাড়ার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। তো অগ্রিম ভাড়া 20,000 আর থাকে না, অগ্রিম ভাড়া 20,000 থাকে না, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। সেক্ষেত্রে জার্নাল হয় রেন্ট এক্সপেন্স ডেবিট, আর প্রিপেইড রেন্ট কমেছে, প্রিপেইড রেন্ট ক্রেডিট। 20,000-এর অর্ধেক 10,000 টাকা রেন্ট এক্সপেন্স ডেবিট, এটা ব্যয় হওয়ার কারণে ব্র্যাকেট দিয়েছে। আর প্রিপেইড রেন্ট অগ্রিম বিমা 20,000-এর মধ্যে 10,000-এর মেয়াদ চলে গেছে, মানে এটা হ্রাস পেয়েছে। জাবেদা হচ্ছে রেন্ট এক্সপেন্স ডেবিট, প্রিপেইড রেন্ট ক্রেডিট। তখন এখানে হবে 3,20,000, 4,000, 55,000। 20,000 থেকে 10,000 বিক করলে এখানে ব্যালেন্স 10,000 থাকবে, এখানে 85,000, 90,000। তারপর এই 2,24,000 থেকে 10,000 বিক করলে 2,14,000 টাকা। 3,20,000, 4,000, 55,000, 10,000 যদি আমরা যোগ করি 3,89,000 টাকা হবে। এই তিনটা যোগ করলে 3,89,000 টাকা হবে। তারপর প্রমাণ করার জন্য আমি এই সবগুলো সম্পদ, অবশ্যই তোমরা নাম লিখো, সবগুলো সম্পদ যোগ করেছি। এই দুইটা হচ্ছে দায়, মানে এই দুইটা, আর এটা হচ্ছে ক্যাপিটাল। তো যোগ করলে তো একই রকম হবে, এগুলো যোগ করলে 3,89,000, এটা যোগ করলে হবে 3,89,000। প্রুভড। আশা করছি সকল শিক্ষার্থীরা এই ম্যাথের সমাধানটা বুঝতে পেরেছেন।